মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বরেণ্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবী মাহবুবুল হক হিরণ। মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। সেই কত 45 বছর আগে এই দেশে এসেছিলেন, যদিও পরে আর অনেকবার এসেছেন, কিন্তু কোনো তফাৎ লক্ষ্য করছেন কিনা? এখানে কোনো পরিবর্তন আপনার কাছে দৃশ্যমান হয়েছে কিনা? হ্যাঁ, অনেক ধন্যবাদ। তখন এসেছিলাম, তখন তো যুবক, 45 বছর আগে। আমার বয়স তখন 30-32 বা একটু বেশি হতে পারে এই সময় একটু। তো আমাদের আরেক বন্ধু, এখন উনি লন্ডনে বেশ খ্যাতিমান লোক, ওনার নাম ডক্টর হাফেজ মনিরুদ্দিন আহমদ। ওনার প্রতিষ্ঠানের নাম হলো কোরআন একাডেমি, আল কোরআন একাডেমি লন্ডন। তো ওটার শাখা টাখাও আছে বিভিন্ন জায়গায়। তো উনি 79-এ আসবেন, তারা লন্ডনে আসবেন, এবং উনি আমাকে বললেন যে তোমাকেও যেতে হবে, আমরা দুজনে মিলে এই কাজ করবো। কী কাজ করব? দোহা নামে, শামসুদ্দোহা নামে একজন আমাদের এখানে হাই কমিশনার ছিলেন তখন, 1980 কথা বলছি। তো উনি বলেছেন যে আমরা এখান থেকে, বাঙালি তো অনেক আসছে, প্রচুর আসছে, তো এদের জন্য কোনো খবরের কাগজ, দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা বা ভালো ম্যাগাজিন বা বই টই এখানে হচ্ছে না। আর বাংলাদেশে যেগুলো হচ্ছে সেগুলো আনতে গেলে নানা রকম সমস্যাও হচ্ছে তখন। তো উনি নিজেও আবার এই সংবাদপত্র, এগুলো ওনার নিজেরও একটু চিন্তা ভাবনা, যে সাহিত্য সংস্কৃতি লাইনের মানুষ ছিলেন। হ্যাঁ, ওনার আব্বাও ছিলেন খুব খ্যাতিমান মানুষ। তো ওইভাবেই চিন্তা ভাবনা করে যে আমরা লন্ডনে এসে আমরা হাই কমিশনার সাহেবের সহযোগিতায়, সহানুভূতিতে বা সাহায্যে এখানে আমরা ছোট প্রেস করব, পত্রিকা করব, একটা পাবলিকেশন হাউস করব আমরা, এটাই ছিল মোটামুটি। সেই সূত্রে এসেছিলাম 1980-তে। উনি 79-এ আসলেন, আমাকে একটা সময় বললেন যে মাহবুব তুমি ঠিক এই সময় আসো। তা আমি সেই সময় চলে এসেছিলাম। তো আসার পরে এখানে সেটা হয়নি সেভাবে, কিন্তু আমি বুদ্ধি করে ট্রেনিং নিলাম যে বড় প্রেস করতে হলে কি করতে হবে। বড় প্রেস করতে হলে তো এখানে রেড হিলের পরে সারে একটা জায়গা আছে, গ্রেটার লন্ডনে। হ্যাঁ, গ্রেটার লন্ডনে। ওখানে ওই মনোটাইপ কর্পোরেশন নামে তখন ওই বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠান ছিল। সেই সিস্টেমগুলো এখন আর নাই। মনোটাইপ কর্পোরেশন সারা বিশ্বে ছিল, ঢাকাতেও ছিল। তো আমি ওখানে আমি দেখেছি মনো লাইন, বা তারপরে আপনার লাইনো মনো, এগুলো দেখেছি। তো আমার প্রিন্টিং জগতে আমার জানা ছিল, এবং আমারও ইচ্ছা ছিল যে আমি হয়তো সরকারি চাকরি বেশি দিন করব না। আমার অফার ঢাকাতেই এরকম ছিল। জিহাদ পত্রিকার মালিক, খসরুজ কিতাব মহল প্রকাশনা, এটা খুব পুরনো, 70, উনি তো মারা গেলেন রিসেন্টলি। হ্যাঁ, 75 বছর হয়ে গেল প্রতিষ্ঠানের। সম্ভবত ওই প্রাচীন 2-3টা প্রতিষ্ঠানের সঙ্গে ওটাও খসরুজ কিতাব মহল। তো ওনাদেরও ওই সোনার বাংলা পত্রিকা ছিল, মৌলিক গণতন্ত্র নামে পত্রিকা ছিল, দৈনিক জিহাদ নামে পত্রিকা ছিল। তো ওনাদের একটা অফার কিন্তু ছিল আমার উপরে, যে সরকারি চাকরি ছেড়ে দিয়ে আমি যেন ওনাদের সাথে যুক্ত হই এবং এটাকে বড় করি। এরপরে আরেকটা প্রপোজাল ছিল ডক্টর সৈয়দ আলী আশরাফ সাহেবের। ডক্টর সৈয়দ আলী আশরাফের একটা প্রকাশনা ছিল ঢাকাতে। তো সেটা উনি চাচ্ছিলেন যে একটু ইন্টারন্যাশনাল ওয়েতে ওটাকে বড় টড়ো করা। এনিওয়ে, আমার একটু চিন্তাও ছিল যে এই লাইনে একটু কাজ টাজ করি। একাধিক সাক্ষাৎকারে এই জিনিসগুলো আপনি বলেছেন, প্রকাশনা, সংবাদপত্র, লেখালেখি, কালচারাল ওয়ার্ক, এইটা আর কি। একেবারে বুদ্ধিবৃত্তিক না হলো, একটু কালচারাল, একটু এই ধরনের আর কি কাজকর্মগুলো করা। আমরা যারা একটু ইসলাম করি বা ইসলামপন্থী, এই কাজগুলোকে আমরা অনেক সময় আমরা মনে করেছি এটা আমাদের কাজ না,
এটা অন্য সম্প্রদায়ের কাজ। মানে আসলে সার্কামস্ট্যান্সটা এরকম ছিল যে আমরা আমাদের মূল্যবোধ থেকে এগুলোকে নিতে পারছিলাম না, নিতে পারছিলাম না। যেমন আমাদের মতো করে তৈরি করলে যে আবহ তৈরি হইতো, সে কাজটা আপনারা করেছেন। এই খুশুজ কিতাব মহল থেকে এই কাজটা চলছিল। জি, তো ওনাদের একটা বড় প্রোগ্রাম ছিল যে ওনাদের মানে আমাকে ডাইরেক্টর করে নেবেন এবং আমি ওখানে এই কাজটা আমার মধ্যে, ওটা ওটা হলো মানে গ্রুপ অফ কোম্পানি আপনার মাঝে ছিল। এটা ছিল কিনা? হ্যাঁ, ছিল। ফলে তারা হয়তো বুঝেছিলেন যে নতুনত্ব, নান্দনিকতা আসবে, একটা আধুনিক ফরম্যাটে আসবে এটা। হ্যাঁ, জি। তো আমি ওনাদেরকে ফোন করলাম আচ্ছা, যে এখানে যে কারণে আসলাম এটা বোধহয় হচ্ছে না, কেন আমি দেখলাম যে ডিলে হচ্ছে। আর হাফেজ মনির ভাই ওখানে ইসলামিক সেন্টার একটা মানে এটা ক্ল্যাভহ্যাম জংশনের পাশে, ওনার বড় ভাই ওনাকে চাপ দিচ্ছেন ওই ইসলামিক লাইনে চলে যেতে, টোটালি ওই লাইনে। উনি তো কোরআনে হাফেজ মৌলানা, খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন। ব্রিলিয়ান্ট মানুষ, হ্যাঁ, মিশনারি মানুষ। হ্যাঁ হ্যাঁ, নেসার সাহেব উনি পাকিস্তান আমলে অল পাকিস্তানে উনি ফার্স্ট হয়েছিলেন, এরকম ব্রিলিয়ান্ট লোক। ওই আপনার বেকন্সফিল্ড রোড নাকি নামটা ভুলে গেছি, এনিওয়ে ওখানে ওনার একটা প্রতিষ্ঠান ছিল ইসলামিক এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার। তা আমাকে বললো যে এখানে তো কালচার আছে, আপনিও এখানে আসেন। আচ্ছা, মানে আমাদের দুজনকে উনি আমরা accommodate করতে চান। হ্যাঁ, উনি বললেন যে আমি তো বুড়ো হয়ে গেছি, আমি ঢাকায় চলে যাব, আচ্ছা, আমি ওখানে বাড়ি করব, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাব, আপনারা দুজন এটা চালাবেন, ইসলামিক এডুকেশন এবং কালচারাল সেন্টার। তো যাই হোক, তো আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, মানে একেবারে ইসলামিক কাজ করার মতো যোগ্যতা তো আমার ছিল না। ইসলামিক এডুকেশন এবং কালচার, হ্যাঁ কালচারাল সাইডটা হয়তো আমি কিন্তু কিছুটা ইসলামিক এডুকেশনের জন্য যে মৌলিক ইসলামিক Right, পড়াশোনার ব্যাপার আছে, হ্যাঁ, ব্যাপার আছে। বেশি দূর যেতে হলে ওইটা তো লাগবে। রাইট, আমি নিজেকে খুব যোগ্য মনে করি নেই ওটার ব্যাপারে। তো ওনারা বলছেন না, আপনি একটু যেহেতু আপনি সরকারি চাকরি করছেন, আমি তো ক্যাডার সার্ভিস করছি আল্লাহর রহমতে, যে এটা আপনি পারবেন, কোনো অসুবিধা হবে না, অ্যাডমিশন দেখবেন, হাফেজ মুনির ওইটা দেখবেন, দেখবে। হ্যাঁ, হাফেজ মুনিরা 7 ভাই কোরআনে হাফেজ, 7 ভাই মৌলানা। ওনার আব্বা খুব নাম করা মৌলানা। হ্যাঁ, তো আমি তখন মানে ভাবলাম যে ঠিক আছে, দেখি যেটাই হয়। 6 মাসের বিষয় ছিল আমার প্রথম দিকে। তো আমি তখন ওই ট্রেনিংটা নিলাম এবং ওই কারণে আবার 1 মাস 7 মাস ছিলাম আমি। ওদের কারণে ওরা আবার আমাকে 1 মাস ব্যবস্থা করে দিল। হ্যাঁ, তো কি শিখলাম, এটা মানে বাংলাদেশে প্রথম বোধহয় আমি শিখছি, সেটা হলো যে ফটোটাইপ সেটার, ফিল্ম সেটার। মানে তখনকার সময় সবচেয়ে ভালো যে একদম, প্রিন্টিং একদম সিস্টেম, হ্যাঁ। এটার উপর আপনার একটা দখল চলে আসলো। আচ্ছা, দখল না শিখলাম। হ্যাঁ, তো এবং তখন হলো কি, এখন একদিকে হলো ইসলামিক এডুকেশন কালচার সেন্টারে যোগ করা, একটা হলো যে উনিও আবার মানে হাই কমিশনার সাহেব ছাড়তেছেন না। আচ্ছা, হ্যাঁ, উনি আবার আমি যে ট্রেনিং নিলাম এটা আবার ওনার কাছে একটু ভালো লাগলো, যে হ্যাঁ পজিটিভ লাগলো। কিন্তু আসলে ফটোটাইপ সেটার দিয়ে তার পত্রিকা বের করা যায় না, তাই না, আরো অনেক কিছু লাগে। এনিওয়ে, যে একটা মসজিদ উদ্বোধনে গিয়েছিলাম, এটা মসজিদ মানে ওই যে আর কি আপনার তখন মুসলিমরা ওই গির্জাগুলো কিনছিল, কমিউনিটি সেন্টারের মতন। তো এটা প্রথম দিকে আমার কাছে একটু লাগছিল, পরে আমি দেখলাম যে না, ওনারা তো ইচ্ছা করেই বিক্রি করতেছে। কারণটা বলি, যে কারণটা হলো যে পরে যদি আবার কিছু বলে যে হ্যাঁ তোমরা আমাদের মন্দিরকে মসজিদ বানাইছে, এরকম কথা যদি আসে, এটা একটা চিন্তার বিষয়। যাই হোক, আমাকে এগুলো ওনারা বুঝিয়েছেন যে না, আমরা তো এটা তো ওনারা বিক্রি করছেন, টেন্ডার দিচ্ছেন, বিক্রি করার নোটিশ দিচ্ছেন, যারা বেশি পয়সা নিচ্ছে, এটা কোনো সরকারিভাবে হচ্ছে প্রতিষ্ঠান। তখন আমার কাছে ভালোই লাগলো, যে তখন আমি উজ্জীবিত হলাম যে বাহ, এটা একটা খুব ভালো। এবং তাদের আপনার হয়তো জানা আছে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য কোনো ধর্মীয় অফার আসলে এটাকে প্রায়োরিটি দেওয়া হয়। সেটা ওনারা আমাকে বলেছিলেন। হ্যাঁ, এবং অনেকগুলো তো ওরা পুরোপুরি ভাঙেও নাই, মানে কিছু ওই যে বসার জায়গাটাগুলো ওই আমাদের মসজিদগুলো তো ওইভাবে হয় না, আমাদের মসজিদ তো ওইভাবে লাইব্রেরি, পাঠাগার এত তো আমাদের দেশে থাকে না। এই দেশে তো হ্যাঁ, তো খেলা, বাচ্চারা খেলবে বা একটু অনেকগুলো ফ্যাসিলিটি ধরে রাখা যায়, যেটা আমাদের এই দেশে আছে। তো ওগুলো দেখেছি, কিছুটা আশান্বিত হয়নি তা না। তখন ওরকম মুসলিম পাড়া ওইভাবে ছিল না, কিন্তু এবার তো আমি দেখলাম যে সাংঘাতিক ব্যাপার। কোনো এলাকা দেখলাম যে 70%, 60%, 50% হচ্ছে মুসলমান।
45 বছরের যদি আমি এটা গ্যাপ দেখি ব্যবধান যে বা দেখা যায় মুসলিম করে কোনো এলাকা হয়ে গেছে যে এবং আমি তো প্রায় মানে দুই একদিন পর পরেই আমরা বেড়াচ্ছি গভীর রাত্রে, হয়তো যেখানে আমি থাকি এই যে হার্লোতে আমরা 1টার সময় 1:30টার সময় 2টার সময় আসতেছি, তো দেখা যাচ্ছে যে ওই যে পাঞ্জাবি পায়জামা বা ইভেন লুঙ্গি টুপি মাথায় দিয়ে লোকজন মসজিদে যাচ্ছে। এখানে এশার নামাজ তো একটু দেরিতে হয়। তো রাস্তাঘাটে ওই মুসলিমদের কি দেখা যায়, অত রাত্রে গাড়ি ছাড়া অন্যরা দেখা যায় না, অন্যরা দেখা যায় না। আমার চোখে কিন্তু এটাই পড়েছে। গাড়িতে হয়তো অন্যরা থাকছে, গাড়িতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকছে। এরকম পাড়ার কোনো প্রতিষ্ঠান সবাই যাচ্ছে এরকম তো গভীর রাত্রে এশার নামাজ হয় 11টার সময়, মানে এখানকার টাইম অনুযায়ী, তাই না, 10:30 11টায়। হ্যাঁ, অনেক রাত। তো আমরা কি দেখি যে বেশ দ্রুত সবাই মসজিদে যাচ্ছে, এবং একদম দুজন না, হ্যাঁ। তো যাই হোক, তো এবার খুব আনন্দ লাগছে যে এখানে যে হার্লো তো থাকি, এখানে তো অনেকগুলো মসজিদ, হার্লোর নাম দিয়ে মসজিদ আছে। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ মানে বাঙালিদের জন্য, বাঙালিরাই করেছে উদ্যোক্তা, বাংলাদেশ, হ্যাঁ, অন্যদেরও আছে। তো যথেষ্ট মসজিদ দেখলাম। এমন আমার এখন আমাকে কেউ বলতে পারে, আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে ইংল্যান্ডে কতগুলো এরকম মসজিদ হয়েছে, একজন আমাকে বললেন 4000। আমি জানি ওই যে মসজিদ এবং কমিউনিটি সেন্টার, কিছু কিছু সেন্টার আছে যেটা পরিপূর্ণ মসজিদ না, পাঞ্জাগানা নামাজ হয়, জুম্মা হয়তো হয় না, কোনো কোনো আবার জুম্মা হয় হয়তো ফজর এবং এশা হয় না, এরকম আছে। মেনলি এটা একটা কমিউনিটি সেন্টার হিসেবে, তবে কমিউনিটি সেন্টারই ছিল এরকম দেখলাম, পরে মসজিদও হয়েছে এরকম দেখছি। বেশিরভাগ এরকমই হয়, মানে প্রথমে নেওয়া হয় কমিউনিটি সেন্টার, যেখানে মক্তবের পড়াশোনা কিংবা ল্যাঙ্গুয়েজ কোর্স, কমিউনিটি সার্ভিস, আস্তে আস্তে এখানে নামাজের ব্যবস্থা হয়, তারপরে এক্সটেনশন হয়, এইভাবেই হয় আর কি। আর আপনি আসার পরে এখানকার মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ডে আপনি অংশ নিয়েছিলেন এবং এর উপরে আপনি লিখেছেন, এটা আপনার কেমন লেগেছে? অসাধারণ, আমি একেবারে মুগ্ধ, আনন্দিত। মানে যেটা আমি 45 বছর আগে আমার একটু দ্বিধা ছিল, যদি এখানে হয়তো যদি আরও একটু ইসলামের কাজ টাজ থাকতো আরও কিছু, তাহলে আমার মনে হয় আমি থেকেই যেতাম। কিন্তু আমি ওইবার তো আমি থাকি নাই, কেন আমি দেখলাম যে না, অতটা আশান্বিত হওয়ার মতো আমি ছিলাম না সেবার। মানে আপনি ওই সময় যেটা স্বপ্ন বা কল্পনা করতেন, এবার এসে আপনি বাস্তবে এগুলো দেখে অনুপ্রাণিত হয়েছেন। আমরা যা চিন্তা করেছিলাম, যে কারণে আমরা এখানে এসেছিলাম, তা মানে 80 সালে, তো সেটা তো আল্লাহ পূরণ করে দিয়েছেন। যে কোনো মসজিদে গেলেই বই আছে, প্রচুর বই আছে, বাংলা কোরআন শরীফ আছে, লাইব্রেরি আছে। আমি তো অবাক হয়ে যাই যে প্রায় মসজিদে আমি ঢুকলেই আগে লাইব্রেরিটা দেখি, প্রত্যেক মসজিদে লাইব্রেরি আছে। এটা আমাদের দেশে কিন্তু প্রত্যেক মসজিদে, এবং তার সাজানো গুছানোর কত সুন্দর ব্যবস্থা, যত্নের সাথে রাখা, এবং বিভিন্ন ভাষার বই আছে, বাংলা সহ। হ্যাঁ, বাংলা সহ। আপনি যখন এসেছিলেন, এবং আপনার নিশ্চয়ই আপনার মনের মাঝে, মনের জগতে একটা প্ল্যান পরিকল্পনা ছিল, সময়ের ব্যবধানে যে তফাৎটা হলো, এবং এবারে এসে আপনি দেখলেন এখানে যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা হয়েছে, যেটা আপনি বলছেন যে আপনি মুগ্ধ, উজ্জীবিত হয়েছেন বা অনুপ্রাণিত হয়েছেন, এর সাথে কিছু সাদৃশ্যপূর্ণ কাজটা আপনি করেছেন বাংলাদেশে। যেমন আপনি বহু মানুষকে অ্যাওয়ার্ড দিয়েছেন, সিএনসির মাধ্যমে বহু মানুষকে আপনি অ্যাওয়ার্ড দিয়েছেন, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে দিয়েছেন। এইখানে এসে আপনি এবার যেটা দেখলেন যে অমুসলিম যারা মুসলমানদের সুখ দুঃখে সমবেতী হয়, সহযোগিতা করে, বা মাইনরিটির অধিকার রক্ষায় ভূমিকা রাখে, অর্থাৎ অন্যের অধিকারের প্রতি যত্নশীল, এইসব মানুষকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। এতে আপনার প্রতিক্রিয়া কি? এই ধরনের কাজ যে এখানে হয়, এটা তো আমার কল্পনাতীত। আমি মানে ওখানে একটা মানে লিখেছিল যে আমাদের দেশে এই কাজগুলো, আমার কথা আমি সাধারণত আমরা সিএনসির কথা বা নিজের কথা বলি না, আমি সবসময় আল্লাহর রহমতে এটা করি যে যারা এই কাজগুলো করেছে বা যারা এই কাজটা করছে, এমনও তো হতে পারে আমার জানা নেই, হয়তো দেখা গেল যে ভোলাতে এক লোক হয়তো এই কাজ করছে, বা পঞ্চগড়ে হয়তো কেউ কাজ করছে। এটা তো সত্য, জাতীয়ভাবে আপনারা যে কাজটা করছেন দৃশ্যমান। জি, আমরা আমাদের উপদেষ্টা পরিষদে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে,
হ্যাঁ, আমাদের আমাদের যারা প্যাট্রন একটা বডি আছে সেখানেও তারা আছে, আমাদের যারা ট্রাস্টি তাদের ওদের আছে, এবং তার আমরা এটা কিন্তু করেছি। হ্যাঁ, আমরা কিছু কিছু কথা তো পাবো, এটা তো স্বাভাবিক। আর মানে যে সময়টা গেল, বিশেষ করে গত 15-16 বছর লন্ডনে এসে আমি তো আসলে এত বিমোহিত, মানে বিমুগ্ধ, যে মানে যে কাজটা আমরা ওখানে ভালোভাবে করতে পারছি না, কিছুটা কিছুটা বাধাগ্রস্ত হয়েছি, প্রতিবন্ধকতা আছে। এখানে তো দেখলাম যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই তো ইসলামের কাজ, তাই না? ইসলাম তো কোরআন কি আল্লাহ তাআলা মুসলিমদের জন্য পাঠিয়েছেন? না, মানুষের জন্য, মানুষের জন্য, মানবতার কল্যাণের জন্য তাই না? পাঠিয়েছেন। কিন্তু মানুষ হিসাবে মানবিক মূল্যবোধের যে জায়গাটা, এই জায়গাটিতে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন এটাকে এদের মূল্যায়ন করেছে, এবং তারা এই মুসলমানদের পক্ষে সার্ভিস দেওয়ার জন্য না, তাদেরকে স্যালুট জানাচ্ছি আমি, যে সম্মান এই যে ধরেন যে এত বড় একটা কাজ, এবং যাদেরকে দিয়েছেন, আমি একটা বই হাতে করে নিয়ে এসেছি এখানে, এই যে এটা হলো বই এরিয়ে, এবং এখানে এটা যদি একটু দেখানো যায়, যে জাজদের ফটো দেওয়া আছে, অসাধারণ একটা কাজ, ব্যাকগ্রাউন্ড সব দেওয়া এবং যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরও তো সব অ্যাক্টিভিটিস তাদের সম্পর্কে বিস্তারিত তুলে ধরা। তারা তো ইসলামের কাজই করছে, হ্যাঁ, এবং মুসলিম না, মুসলিম না, কিন্তু তারা আল্লাহর নির্ধারিত মানবিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এর পক্ষে কাজ করেছেন বলে তাদের এটা সম্মান দেখানো হয়েছে। এবং এমন তো হতেও পারে বহু সচেতন মানুষ, বিবেকবান মানুষ এই জায়গা থেকে ইসলামের প্রতি আরও বেশি আনুগত্য বেড়ে যেতে পারে, এমনকি একসময় তাওহীদে ফিরে আসতে পারে। অবশ্যই আপনার এই চেতনাটা তো আপনি লালন করেন। এখানে হয়েছে কি, লন্ডন তো সত্যিকার অর্থে একটা মাল্টিকালচারাল সোসাইটি, এখানে এই জিনিসটা আছে। কিন্তু বাংলাদেশে বসে আপনি 40-50 বছর আগ থেকে যে চিন্তা করেছেন, আপনি ধরেন সিএনসিতে কত ধরনের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে অ্যাকোমোডেট করেছেন। আপনি একজন তাওহীদে বিশ্বাসী মানুষ, তাওহীদবাদী মানুষ, তারপরেও আপনি যখন অ্যাওয়ার্ড দিচ্ছেন তখন কিন্তু শুধু মুসলমানদের নাই, অন্য ধর্মের মানুষকেও দিয়েছেন। যেখানে মানবিকতা আছে, যেখানে নীতিবোধ আছে, যেখানে শিক্ষা আছে, মূল্যবোধ আছে, সেখানে আপনি ভ্যালু করেছেন। এবং এইসব মানুষ সম্মান পাওয়ার কারণে যে জিনিসটা হয়েছে আমরা বাংলাদেশে লক্ষ্য করেছি, যারা আমাদের সাম্প্রদায়িক মনে করত ধর্মীয় প্রতিষ্ঠানকে, এমন অনেক বিবেকবান মানুষ সময়ের ব্যবধানে আর সাম্প্রদায়িক বলছে না, বরং তারা বলছে প্রকৃতপক্ষে অসাম্প্রদায়িক যদি কোনো প্রতিষ্ঠান হয় সেটা আপনাদের সিএনসি। এই যে বিপরীত উচ্চারণ থেকে শুরু করে যত সাহিত্য সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশে হয়েছে, সেখানে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আপনার পৃষ্ঠপোষকতা আছে, আপনার আন্তরিকতার ছোঁয়া আছে, আপনার বুদ্ধিভিত্তিক কন্ট্রিবিউশন আছে। তো যাই হোক, এই জিনিসগুলো হওয়ার কারণে এই অনুষ্ঠানটা আপনার এতটা ভালো লেগেছে। এই যে হাজারখানেক মানুষ এসেছেন বুদ্ধিভিত্তিক একটা অনুষ্ঠানে, এবং এই দেশের মূল ধারার এতজন মানুষ যারা অ্যাওয়ার্ড রিসিভ করেছেন, যারা তাদের সাথে এসেছেন, যারা আলোচক হিসেবে এসেছেন। সবচেয়ে মজার ব্যাপার, জাজ কিন্তু এনারা ছিলেন না, সাদা মানুষ ছিলেন, প্রফেশনাল মানুষ ছিলেন। আর এইখানে এই জাজদের পরিচয় দেওয়া আছে, এবং এরা কোন লেভেলের জাজ, প্রকৃত অর্থে যে জাজ, এবং তারা যে সমস্ত কথা বলেছেন জাজরা যে অসাধারণ। এটা আমরা যদি এনাদের সাথে না মিশতাম তাহলে আমরা বুঝতামই না যে ইসলাম কি, মুসলিম কি। এবং একটা জিনিস এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়েছে কি, এখানকার সাদা মানুষের মাঝে এটার সাংঘাতিক রকম ইম্প্যাক্ট আছে। মিডিয়াতে মুসলমানদের যেভাবে সাইজ করা হয় বিভিন্ন দেশে, আর মুসলমানদের সাম্প্রদায়িকভাবে দেখানো হয়, জঙ্গি হিসেবে দেখানো হয়, এর বিপরীতে রিয়েল লাইফে যখন সাদা মানুষগুলো, এবং সাদা মানে টপ ক্লাসের সাদা মানুষগুলো যখন এসে দেখে, না এরা তো শুধু অসাম্প্রদায়িক নয়, এরা রিয়েল মানবিক, এরা সত্যি সত্যি ভালো মানুষকে মূল্য দেয়, যেমনটি তাদের নিজেদেরই মূল্য দেওয়া হচ্ছে, এটা দেখে তারা কিন্তু তখন তারা যা বলছে, যা লিখছে, যা ভূমিকা রাখছে আরও প্রাণ খুলে করতে পারতেছে, বিকজ তারা ব্যক্তিগত জীবনে দেখছে যে এরা আসলে ভালো। এই মুসলমানদের ভালো কাজে, ভালো আচার আচরণের যে প্রচার, এটা তাদের মাধ্যমে, সাদা মানুষের মাধ্যমে এখন ছড়িয়ে পড়ছে।
এবং আপনি জেনে খুশি হবেন, হয়তো কয়দিন আগে আপনি দেখেছেন যে ইউরোপে ইসলামের জ্যোতি যেভাবে ছড়িয়ে পড়েছে। আমি একটা ধারাবাহিক সিরিজ লিখেছিলাম, সেখানে গার্ডিয়ান টাইমস, নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত বিভিন্ন সময় যেসব কনভার্টেড মুসলিম যারা মুসলমান হয়েছেন তাদের বক্তব্য নানাভাবে তুলে ধরা হয়েছে। আমি সেখান থেকে তথ্যগুলো একত্রিত করেছি, ব্যক্তিগতভাবে যাদের সাথে কথা বলেছি তাদের বক্তব্য তুলে ধরেছি। আপনি জেনে খুশি হবেন যে এই দেশে এখন প্রতি বছর প্রায় 4,000 মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে প্রতি বছর। এবং আপনি আরও জেনে মুগ্ধ হবেন যে ব্রিটিশ লাইব্রেরিতে যেসব পাণ্ডুলিপি আছে, কোরআনের পাণ্ডুলিপি আছে, সেই নবী যুগের পাণ্ডুলিপি, সাহাবায়ে কেরামের যুগের পাণ্ডুলিপি, সেইগুলো এখানে প্রিজার্ভ আছে এবং দুনিয়ার বিভিন্ন দেশ থেকে লোকেরা এসে দেখে। মনে করা হতো যে এইগুলো হয়তো বানোয়াট, বলা হচ্ছে এত বছর আগের, হয়তো বা 200 বছর 300 বছর আগের, মেবি হয়তো মোগল আমলের বা এরকম কিছু। কিন্তু আজকাল প্রযুক্তির কারণে এটা টেস্ট করে ভেরিফাই করে প্রমাণিত হয় কখন এটা ছাপা হয়েছে, লেখা হয়েছে, পাণ্ডুলিপি হয়েছে। এবং এটা দেখে কিছু কিছু বিষয় যখন, যেমন 100 বছর আগে বিজ্ঞান যে কথাটা বলছে, 1400 বছর আগে ইসলাম সেই কথাটা বলছে, হ্যাঁ, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এই যে চাঁদ, তারকারাজি, গ্রহ, নক্ষত্র সবই তার নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। কিন্তু এর আগে তো বিজ্ঞান বলেছিল সূর্য নয় পৃথিবী ঘুরে, কিংবা পৃথিবী নয় সূর্য ঘুরে। এই কথাবার্তাগুলো তো 100-200 বছর পর্যন্ত এইভাবে আলোচনা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বিজ্ঞান যে জায়গায় এসে উপনীত হয়েছে, 1500 বছর আগে কোরআন সে কথা বলেছে যে সবই তার নিজ নিজ কক্ষপথে ঘুরছে। তো এই জাতীয় তত্ত্বগুলো আবিষ্কার হওয়ার পরে এই তখনকার পাণ্ডুলিপি যখন বিজ্ঞান এই কথা বলে নাই, দেখে বিজ্ঞানীরা মুগ্ধ হচ্ছেন, আধুনিক মনস্ক মানুষেরা বিস্মিত হচ্ছেন। এবং একসময় এরা এটা কাটাইতে কাটাইতে, এটা পড়তে পড়তে, এটা চর্চা করতে করতে মুসলমান হয়ে যাচ্ছেন। এবং ফলে এই দেশে যারা মুসলমান হচ্ছেন, হাইলি এডুকেটেড মানুষ মুসলমান হচ্ছেন। এবং যে কোনো একটা মলে ঢুকলে, যে কোনো একটা মলে ঢুকলে মানে হৃদয়টা ভরে যায় যে মানে সেলসম্যানরাও সেই মানে হিজাব, আপনি দেখতেছেন যে মুসলিম ড্রেস পরে, এবং যে কোনো মলেই যদি 10 জন লোক এখন মানে কেনাকাটা করতেছে, দেখা যায় যে 2 জন দেখা যাচ্ছে যে ভালো পোশাক পরছে, এবং তাদেরকে দেখলে তারা আমাদেরকে সালামও দিচ্ছে। আমি প্রথম দিকে একটু আমার দ্বিধা ছিল, এখন আমি দেখলে খুব সালাম দিয়ে কথা বললি। হ্যাঁ, খুব। তো এগুলো মানে একটা প্রভাব, এটা ইনফ্লুয়েন্স, তাই না? ইসলামের এই যে বিকিরণ করছে, সেই সাথে আরেকটা জিনিস হয়েছে কি মা ভাই, আমাদের যারা এখানকার মুসলমান এবং যারা বিভিন্ন দেশ থেকে আসছেন, আপনার মতো এরকম ভিজিটেই ভালো, কিংবা যারা এডুকেশন জন্য, সার্ভিসের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আসছেন, এরা তাদের এই যৌথ প্রয়াসে লোকাল অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা মিলে নতুনত্ব এবং নান্দনিকতা আসতেছে। ফলে মুসলমান, আমি বইয়ের লাইব্রেরিগুলো দেখেছিলাম, ওই যে এটার নাম, ওই হোয়াটসঅ্যাপের পাশে নাম তো ভুলে যাই, বিরাট বিরাট যে বইয়ের দোকানগুলো, হ্যাঁ, প্রচুর ইসলামের বই আছে এবং ইসলাম সম্পর্কে এখন প্রচুর এবং ওই টুপিওয়ালা লোক এবং বোরকাওয়ালি মেয়েরাও ওখানে দেখতেছে। মানে আমি অনেকগুলো ফটো নিয়ে আসছি, এগুলো হয়তো আমি ঢাকায় গেলে মানে মাঝে মাঝে মনে হয়েছে যে আমি কি ঢাকায় আছি না কোনো মুসলিম দেশে আছি। যদি রমজান শরীফে আসতেন আপনি, তাহলে ঢাকায়ও আপনি এই চিত্র দেখেন নাই। যেমন ইস্টার্নের মসজিদে প্রায় 10,000 মানুষ তারাবির নামাজ পড়ে। চিন্তা করে দেখেন, 3 থেকে 4,000 মহিলা তারাবির নামাজে আসে। এই মহিলা যখন বেরিয়ে যায়, হাজার হাজার মহিলা যাচ্ছে তারাবির নামাজ থেকে। এটা বাংলাদেশেও সম্ভবত আপনারা দেখেন। ক্যামব্রিজে যে লেটেস্ট মসজিদটা হয়েছে, এটা তো আমি আগে দেখি নাই। অসাধারণ, অসাধারণ। ন্যাচারাল বিউটি। অত রাত্রে দেখলাম যে কত, আমরা নামাজ পড়লাম ওখানে, এসার নামাজ পড়লাম। আচ্ছা, মানে দিল লাগায় বললাম, খুব দোয়া করলাম যারা এটা করে দিয়েছে, কত সুন্দর এবং কত জাতির মানুষ। এবং ওই রাত্রের বেলা খোলা, হ্যাঁ, মানে লোকজন আসছে, নামাজ পড়ছে, আবার চলে যাচ্ছে। কি বিউটিফুল! আমাদের দেশে এত রাত্রে, হ্যাঁ, এসার পর তো বন্ধ হয়ে যায় সভা সমাবেশগুলোতে। অন্যান্য ধর্মাবলম্বী লোকদের
তাদের দাওয়াত দেওয়া হচ্ছে। সাংগঠনিক নেতাদের দাওয়াত দেওয়া হচ্ছে হচ্ছে। এবং তারা তাদের কথা বলছে হ্যাঁ, বলছে। বলছে এটা কিন্তু সংহতি বৃদ্ধির ক্ষেত্রে হ্যাঁ, understanding এটা কিন্তু আমরা develop ওই এর জন্য 60-এর দশক থেকে শুরু করেছি যে হতে পারে এই যে আপনাদের বলতে বলতে এবং মনে আমাকে নেই চলে আমাকে ওরা কিন্তু সবসময় দুঃখ প্রকাশ করে যে আমাদেরকে তো কেউ দেয় নেই। এইটা। আমরা যখন কোনোখানে যাই, আমরা একটা কাজ করি, এখন তারা তো এই বক্তব্যই বলছে, আজকাল যে ইসলামী সমাবেশগুলোতে দেখছি ওদের দাওয়াত দেওয়া হচ্ছে এবং তারা বলছে অভিযোগ আগে- করে, অভিযোগ আগে করে। তো আমাদের এইভাবে দাওয়াত দেওয়া হতো না, না হয় আমরা তো আরো ভালো করে জানতাম। হ্যাঁ, কিছু কিছু রাজনৈতিক নেতা, মুসলিম স্কলার যারা, এদের পারফরমেন্স মাশাআল্লাহ এই জগৎটাকে সহজ করছে। সিএনসি করার আগেও আমরা মানে অনেকগুলো সংগঠন করেছি। তারপর সিএনসি করতে যখন আমরা শুরু করলাম তখন আলী হাসান সাহেবকে পেলাম। সুতরাং এবং সিএনসির প্রতিষ্ঠাতা সভাপতি কিন্তু জাতীয় অধ্যাপক সৈয়দ আলী হাসান সাহেব। আমরা হলাম ওনাদের মানে যারা করেছিলেন 15 জনের মধ্যে 8 জন ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসর, আর আমরা 7 জন ছিলাম একটু জুনিয়র, যাদের মধ্যে অনেকে মারা গেছে। কিন্তু এই সংগঠক হিসেবে তো আপনাদের হ্যাঁ, আমি ওই তো 2002 থেকে আমি যখন কানাডায় ছিলাম, যিনি ওখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেলেন। তো কানাডায় থাকা আমার হলো না। আমি ওখানে কানাডায় আমি কিছু কাজও করছিলাম আর কি, আমার সবাই চাচ্ছিল যে আমি কিছুদিন থাকি এখানে। যাই হোক, আমাকে ওই সিএনসির কারণেই কিন্তু আমাকে চলে আসতে হয়েছিল যে না, আমাদের যে এক্সিকিউটিভ ডাইরেক্টর, তো উনি খুব অসুস্থ, ক্যান্সারে খুব সানাউল্লাহ আখুনজি তখন ছিলেন। হ্যাঁ, তো আমি আসার পরে উনি মারা গেলেন আর কি। তারপরে তো আমি দায়িত্ব নিলাম। হ্যাঁ, এবং তো এখন এটা হ্যাঁ করছি, হয়তো আর বেশি দিন করবো না, তো বয়স হয়ে গেছে। আমরা লোকজন ঠিক করছি যে তরুণদের কাছে দিতে হবে। এখন এই বিপ্লবের পরে এই যে বিপ্লবটা গত বছর 24-এ যে বিপ্লবটা হলো বা গণ অভ্যুত্থান, তো সেটা এটা থেকে আমরা বুঝে নিয়েছি যে না, বুড়োদের আর বেশি কাজ করা ঠিক না। যুবকরা যা করেছে, আল্লাহ বোধহয় যুবকদেরকেই এখন বেশি পছন্দ করছেন। হ্যাঁ, বেশি পছন্দ করছেন, ওদেরকে দিয়ে কিছু করাবেন বলে মনে হচ্ছে। মনে হচ্ছে আল্লাহ প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলেই, যারা মুসলিম বা ইসলামের, সবারই কিন্তু এখন কালচারাল এটা উইং দাঁড়িয়ে গেছে এটা এটা বিরাট এবং মিডিয়া উইং আছে। যে মাদ্রাসার ছেলেরা যে কবিতা লেখে, তারা যে নাটক লেখে, তারা যেভাবে মিডিয়া আসতেছে, অচিন্তনীয়, এটা অচিন্তনীয়, এটা অভাবনীয়। তারা বিপ্লব করলো, এবার যারা বিপ্লব করে এরা অনেকেই কিন্তু মানে তাদের বাল্যকালে বা ওরা কিন্তু মাদ্রাসায় পড়া ছেলে পেলে কিন্তু বেশি দেখা সামনের যাচ্ছে। কাতারে ছিল, সামনের কাতারে তো ছিল বলেই এই আন্দোলনটা ইসলামী মূল্যবোধের বিপক্ষে যায় নাই, কারণ এরা তো মূল্যবোধ সম্পন্ন। সিএনসির মতো প্রতিটা উপজেলায় এরকম প্রতিষ্ঠান থাকা দরকার। সিএনসি যে পদ্ধতি, যে প্রয়াস, এটা এই ধরনের একটা গাইডলাইনের মতো। অন্যরা যদি এইটাকে এই আদলে তাদের মতো করে আরো কিছু করে, অর্থাৎ আমাদের মুসলিম কালচার, মুসলিম হেরিটেজ, মূল্যবোধ, এটাকে ছড়িয়ে দেওয়া কাজটা যদি করে এবং বহুমাত্রিকতা অন্যদের অ্যাকোমোডেট করে যদি, তাহলে আপনাদের এই প্রয়াস সার্থক। সংস্কৃতি কমিশন, শিল্প কমিশন আছে, কমার্সের কমিশন আছে না, সব বিষয়তে কমিশন আছে, শিক্ষা কমিশন, কিন্তু সংস্কৃতি কমিশন কখনো গঠন করা হয় নাই। তো এরশাদ সাহেবের মাথায় এটা দিয়েছিলেন আলী হাসান সাহেব, যে এতদিন হয়ে গেল, দেশটা হয়ে গেল, তো একটা সংস্কৃতি কমিশনটা। আর এরশাদ সাহেবের একটু কবিতা নিয়ে এটা তোমরা আবেগ ছিল, ভালো হোক খারাপ লোক, তাই না, তার একটা আবেগ ছিল। তো ওই সংস্কৃতি কমিশন যখন উনি প্লেস করলেন, সংস্কৃতি কমিশনের লোকেরাই কিন্তু আবার সিএনসিতে অ্যাডভাইজার হয়েছিলেন। হ্যাঁ, এটা আমার বলতে আমি ভুলে গেছি। অন্য একটা পর্বে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো, কিন্তু এটা সত্য। তো এখানে হ্যাঁ, তো মানে ওনারা আল্লাহর ইচ্ছা, ওনারা খুব তাড়াতাড়ি সবাই চলে গেলেন। আমরা তো হিমশিম খাচ্ছি। যেমন আমাদের আকমবদ্দুজা ভাই, উনি যখন আপনাদের দায়িত্বটা পালন করছেন, তখন উনি তো আমাদের অনেক ইয়াং, কিন্তু তাকে আমরা দায়িত্ব দিছি কেন, যে ইয়াংদেরকে এখন সামনে নিয়ে আসার জন্য। এটা ভালো করেছেন, গুড, ভালো সংগঠক। তো অনেক কথা হলো মাহবুব ভাই, ইনশাল্লাহ পরবর্তী কোনো এক পর্বে আমরা আরো কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখন দেশে এবং বিদেশে, আমরা মানে সারা দুনিয়া আমরা কিন্তু আশাবাদী, আলহামদুলিল্লাহ।